সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য। যারা বিশ্বাস করেন তারা তো বিশ্বাস করেন, আর যারা বিশ্বাস করেন না তাদেরকেও কিছু বলার নেই। একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করলেন, আর যদি তর্ক করেন সেখানে আসলে কারো কিছু বলার থাকে না। তো আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি বলছি রাষ্ট্রপতির বক্তব্য এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার, এই বিষয়টা নিয়ে কথা হলো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। আমি শুধু এতটুকুই বলতে পারি, নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত 3 দিন আগে, এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে, রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে, যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা উপজেলা সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম, নেত্রী, এটা তো আপনি বললে ভালোই তো আমাদের। তখন উনি বলছে, আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল। এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচণ্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো 2 দিন হোক, 4 দিন হোক, আর 10 দিন হোক বলবেনি। এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। বলো যে, ভাই আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তার সঙ্গে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি, এবং দেশের ভিতরে সমাবর্তন মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায় সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে, যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে না, আসলে একজন রাষ্ট্রপতি, উনি তো অলংকারিক পোস্ট। এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না, এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে। তেমন কিছু করবে না, এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, এটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে। সেনাবাহিনী সেই সহযোগিতায় রাজি ছিলেন না, কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত, এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দোনোজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয় হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য $1,000,000 কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড 100 দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো। এরপরে হয়তো আমরা আলোচনা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তা উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান,
বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাধ্য হয়েছে। তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি 1 বছরও ক্ষমতায় শান্তিতে বসতে হয় না। কারণ কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না। এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন। আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরাই ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন। কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান বা ভাড়া করে হেন অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব সেই করব, হ্যান করব ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। তো এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া, এটা আসলে ভালো হয়েছে। কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর 24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো এই জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না, সারা সরকার, মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন নাই। কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন, সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেই সব মামলার যেই সব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি, মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের ইয়ে আছেন তারা পায় কিং চার্লস পদক, এইরকম পদক পাওয়া পর্যন্ত আলাদা। ওনারা আসলে যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনিও রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না। ঘটনা হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি কইরা চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি কইরা মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি এটা ছোট্ট একটা গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বলি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক
আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীরে ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচণ্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা ইয়ে করে আরেকজন বসানোর পর লেখা ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মানে 3 বছরের মতো। সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলার তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা একটা করে বের করে দিছে। বের করে দিয়ে তারা আবার সুসংগঠিত করছে, তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে 3 বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল, তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত জামানে যে বেহেস্তের টিকিট বেচে, ওই বেহেস্তের টিকিট বেচা শুরু করলো তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর। মানে অবস্থা ওই 3 বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই 3 বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সে সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল। যেমন এখন এই যে আসিফ নজরুল ফাসিফ নজরুল এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন, বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে, এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সকল পুলিশ বিডিআর আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন যায় মিলে হইলেই হইয়া যায়। না কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জেনে একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে। দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে এই 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। তো এখন তো ক্ষমতায় তারা নাই। এখন তো ভাইয়ারা ক্ষমতায় নেই। ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া ওই বনবিহারে গেল যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয়, তাও নাই, কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে, এই সময়টা আমরা কাজে লাগানো ভালো। যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন, এবং সেটাই মনে হয় আমার কাছে মনে হয় যেন ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।